দেওল শুনেছি, ববি হাকিম শুনেছি, কিন্তু ববি দাস ওরফে অভিজিৎ দাসটাকে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় ক্যাম্পেইন বোধহয় তৃণমূল কংগ্রেস এইটা চালাচ্ছে, এবং এই তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেইনে দোসর হয়ে জুটেছে বামেরা। আমার এই যে পুরো সোশ্যাল মিডিয়া এবং তার পাশাপাশি যে চায়ের দোকানের যে আড্ডা এবং যে গুঞ্জন, সেই গুঞ্জন দেখে মনে পড়ছিল যে সত্যি যদি শ্রমিক লাহিড়ী প্রাক্তন সাংসদ ডায়মন্ড হারবারের, ছবারের সাংসদ শ্রমিক লাহিড়ী যদি ঠিক এই ভাষাতেই বলতেন যে বাচ্চা ছেলেটা কে, মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছি, অজিত বন্দ্যোপাধ্যায় শুনেছি, এমনকি বাবুন বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শুনেছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শুনিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মতন প্রেস্টিজিয়াস সিটে দাঁড় করাচ্ছে আমার বিরুদ্ধে? শ্রমিক লাহিড়ী অবশ্য এরকম কোনো কথা বলেননি, কিন্তু আজ সত্যি এটা বলতে বা এটা উল্লেখ করতে খুব ইচ্ছা করছে, কারণ কালই রামনবমী এবং আজ বিজেপি নিজের ক্যান্ডিডেট ঘোষণা করলো। অহংকারী রাবণের দরবারে যখন হনুমান গিয়েছিলেন তখন তাকে পাত্তা না দিয়ে অবজ্ঞা করার ভুল করেছিলেন অহংকারী রাবণ। ক্ষমতার ঔদ্ধত্য কোথায় পৌঁছয়, ক্ষমতার ঔদ্ধত্যে বজরংবলীর ক্ষমতা বুঝতে পারেনি রাবণ, বা বোঝার মতন মানসিক জায়গা ছিল না, কারণ ক্ষমতা এতটা ভয়ঙ্কর একটা জিনিস যে নত্যসত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলে শাসকেরা। রাবণের সোনার লঙ্কা ছারখার করে দিয়েছিল ওই হনুমান। এই হনুমানটা কে, বা এই হনুমান এত কিছু করতে পারবে, এই অবজ্ঞাটা বোধহয় ভয়ঙ্কর হয়ে পড়েছিল। আমরা কি আমাদের এই মহাকাব্য থেকে কিছু শিখেছি? শাসক দলের নেতারা, একদম তৃণমূল কংগ্রেসের নেতারা কি এই লঙ্কা দহনের কথা মনে রেখেছেন? যাই হোক, যে কথায় ছিলাম, রামনবমীর একদিন আগে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। কোনো সেলিব্রিটি বা জনপ্রিয় মুখ নন অবশ্যই। অভিজিৎ দাস, নুসরত জাহান নন, মিমি চক্রবর্তী নন, দীপক অধিকারী তো একেবারেই নন। কোনো জনপ্রিয় মুখ নন। ডায়মন্ড হারবারের বাড়ির ছেলে, একেবারে আমতার ছেলে অভিজিৎ দাস ববিকে এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন রাজপুত্রের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপি বা নরেন্দ্র মোদী নির্বাচন করলো। এই অভিজিৎ দাস, যিনি গোটা দক্ষিণ 24 পরগনা, অবিভক্ত 24 পরগনার একটা সময় বিজেপির সংগঠনটা নিজের হাতের তালুর মতন সামলেছেন, দক্ষিণ 24 পরগনায় এক সময় বিজেপির সংগঠনটা নিজে হাতে তৈরি করেছেন। অভিজিৎ দাস ঠিক সেই ব্যক্তি যার হারানোর বোধহয় কিছু নেই। একসময় বিজেপির দীর্ঘদিনের কার্যকর্তা ছিলেন, নিজের হাতে ছোট ছোট অটো সংগঠন, রিক্সা চালক সংগঠন, এই সমস্ত কিছু করেছেন, এবং তারপর রাজনীতির বাইরে কোনো চমকপ্রদ মুখ হওয়ার দৌড়ে না গিয়ে ক্যামেরার পেছনে থেকার কাজটা অভিজিৎ করে গেছেন। বড় জনপ্রিয় কোনো মুখ নন অভিজিৎ, বরং বেশ পুরনো মোদির সৈনিক অভিজিৎ। আরএসএস করেন, দীর্ঘদিন ধরে আরএসএসটা করেন, 1988 সাল থেকে। শাসকের বিরুদ্ধে লড়তে গিয়ে যিনি একাধিকবার আক্রান্ত হয়েছেন, তাকে আটকাতে হামলা হয়েছে, তিনি চুপচাপ নিজের কাজটা করে গেছেন। একটা সময় পার্টি অফিসে লাঠি নিয়ে আসতেন, দলের সংগঠনকে শক্ত করেছেন, হেরে বাড়ি ফিরে যাননি, বরং মাটি কামড়ে পড়ে থেকেছেন। তাই আবার তাকেই ব্যাট প্যাড হাতে মাঠে নামিয়েছে ক্যাপ্টেন মোদি এবং বলেছে এবার সেঞ্চুরিটা করে আসতে হবে, দেখো না কি হয়। একটা সময় কংগ্রেস মনে করতো আমেঠিতে তাদের হারাতে কেউ পারবে না, একটা সময় কংগ্রেস মনে করতো আমেঠিতে, রায়বেরিতে তাদের কেউ হারাতে পারবে না। পরবর্তীকালে দেখা গেল যে বছরের পর বছর গান্ধী পরিবারের বড় মার্জিনে জেতা সিট আমেঠিতে জিতে গেল স্মৃতি ইরানি, কিন্তু আমেঠির মানুষ বুঝতে পেরেছিল এবার বদলটা প্রয়োজন। অবস্থা থাকতো হয়তো একই রকম, কিন্তু মানুষ যখন ঠিক করে নেয়, তারপর সেখানেই একজন একেবারে আনকোড়া রাজনীতিবিদ প্রথমবার হারলেন, পরের বার জিতলেন। স্মৃতি ইরানি, গান্ধী পরিবারের রাজপুত্রকে হারিয়ে স্মৃতি ইরানি হয়ে গেলেন জায়েন্ট কিলার। রাহুল গান্ধীর বিরুদ্ধে ঠিক এভাবেই স্মৃতি ইরানিকে পাঠিয়েছিল ক্যাপ্টেন মোদি। প্রথমবার হেরে যাওয়ার পর তাকে নিয়েও মজা করেছিল কংগ্রেস, কিন্তু স্মৃতি হার মানেননি। আমেঠির ভোটের ফলাফল বদলে দিয়েছিলেন স্মৃতি ইরানি, রাহুল গান্ধীকে হারিয়ে দিয়েছিলেন। ডায়মন্ড হারবার কি আমেঠি হতে পারে? আমি জানি এটা কাঁঠালের আমসত্ত্ব অনেকে বলবে, আমি জানি এটা অনেকে বলবে অলিক কুসুম স্বপ্ন, কিন্তু ডায়মন্ড হারবার তো ভারতবর্ষের বাইরে নয়। অভিজিৎ দাস, স্মৃতি ইরানি এরা তো ভারতের বাইরে কোনো রাজনীতি করেন না, এটা তো পাটিগণিতের ওপর ভিত্তি করে রাজনীতি করেন। সময় বলবে অভিজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন কিনা, কিন্তু অভিজিৎ
যে অনেক অঙ্ক বদলে দিতে পারেন সেটা বোধহয় কোনো সন্দেহ অবকাশ থাকে না। অনেকে আবার বলছেন মমতা যখন প্রথমবার ভোট লড়েছিলেন তখন কেউ তাকে সেরকমভাবে চিনত না, কিন্তু 1984 সালে যাদবপুরে উনি যখন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জায়েন্ট কিলার হয়ে যান, তারপরে কিন্তু গোটা বাংলা চেলে হ্যাঁ এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে কে কখন ডেভিড আর কে কখন গলিয়াত হয়ে যায়, কে কখন বামন থেকে কে কখন চাঁদে হাত দিয়ে ফেলে, কেউ কিন্তু জানতে পারে না। অভিজিৎ দাসের হারানোর কিছু নেই, আবারও বলছি অভিজিৎ দাসের হারানোর কিছু নেই। বোধহয় সর্বহারা প্রার্থী এই অভিজিৎ দাস বা রেখা পাত্ররা। অভিজিৎ দাস রেখা পাত্রদের হারানোর কিছু নেই, বরং জেতার জন্য একটা গোটা আসন রয়েছে, গোটা বাংলা রয়েছে। অভিজিৎ দাসের জেতার জন্য একটা গোটা ডায়মন্ড হারবার পড়ে রয়েছে, রেখা পাত্রের জেতার জন্য একটা গোটা বসিরহাট পড়ে রয়েছে, এবং গোটা বাংলার মানুষ বোধহয় সেই বার্তাটা পাবে যে 2024-এ এরা যদি জেতে 2026-এ কেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার সম্ভাবনা আঁচ করতে পারবেন না। একটা ছোট্ট প্রতিবেদন এবং তারপর অভিজিৎ দাস ববি আমাদের স্টুডিওতে থাকবে। আপনার প্রশ্ন একের পর এক করব আমি, এবং তার পাশাপাশি সত্যিই জিজ্ঞেস করব সিটটা কি পুরোপুরি ওয়াকওভার দিয়ে দিল বিজেপি, সিটটা কি উপহার দিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, না কোনো ফর্মুলা রয়েছে যে ফর্মুলাতে টিম নরেন্দ্র মোদী এবার অভিজিৎ দাসকে সামনে রেখে ব্যাটিংটা করতে চলেছেন। দেখে নেব প্রতিবেদন। অবশেষে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করল বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অভিজিৎ দাস। এখানে যে ডায়মন্ডের যে ভোটটা হবে, এই ভোটটা আপনি যদি বলেন যে চতুর্মুখী লড়াই বা ত্রিমুখী লড়াই, এটা একটা ভ্রান্ত কথা, এটা আপনাদের কথা। এখানে ভোটটা হবে একটা অভিশাপকে হটানোর লড়াই। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ফিল্ডে থেকে কাজ করি এবং মিডিয়া থেকে কম আসি, সেই জন্য আপনি আমাকে দেখেননি। ডায়মন্ড হারবারের মতো অতি গুরুত্বপূর্ণ আসনে এবারই প্রথম নয়, এর আগে 2009 ও 2014-তেও লড়েছিলেন শ্রমিক সংগঠনের নেতা ববি। প্রথমবার সোমেন মিত্র, দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 বছর পর তৃতীয়বার ভোটের ময়দানেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে লড়ছেন অভিজিৎ। অর্থাৎ রাজনীতি বা ভোটের ময়দানে একেবারে আনকোড়া নন বিজেপির প্রার্থী। তবুও কিনা নাকশিট করছেন তৃণমূলের নেতারা। আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ঘোষণা করলো অভিজিৎ দাস, অবশেষে প্রার্থী দিল বিজেপি। 1 মাস 14 দিন পর তারা ডায়মন্ড হারবারকে তবু কাউকে খুঁজে পেয়েছে। একটা ফুটবল মাঠে একা একা গোল দিতে দিতে ক্লান্তি এসে যায়, 2 ডজন গোল খাবার অপেক্ষায় থাকবে। প্রার্থী থেকে প্রাক্তন মন্ত্রী, প্রত্যেকেরই ভাবখানা এমন যেন কে অভিজিৎ কিচ্ছু যায় আসে না। ঠিক যেমনটা হয়েছে বিজেপির আরেক প্রার্থী বসিরহাটের রেখা পাত্রের ক্ষেত্রে। শাসক শিবির যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই অভিজিৎ কি পারবেন এই অপমান অবহেলার জবাব দিতে? পারবেন মোদি হাওয়ায় ভর করে অঘটন ঘটাতে? সীমাহীন অহংকারী পতন ঘটাবে তৃণমূলের? রিপাবলিক বাংলা। অহংকারী শেষ হবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে রেখা পাত্রকে হেয় করবার জন্য গোটা একটা সিস্টেম নামিয়ে দিয়েছিল। এবার তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক কর্মী, একটা দলের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তাকে সেই দল ঠিক করেছে একটি আসনে প্রার্থী করবে। এবার তাকে নিয়েও তৃণমূল কংগ্রেস শুরু করে দিল নিজেদের বিলো দ্য বেল্ট ক্যাম্পেইন। এই সত্যি কথাই তো, এই অভিজিৎ দাস ববি কে? আপনার মনে হতে পারে কে, আমার মনে হতে পারে কে। আসুন দেখে নিই। অভিজিৎ দাস ববি আজকা খিলাড়ি কিন্তু নন। দীর্ঘদিন ধরে খেলছেন। 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেলেছেন, এর আগেও 2009 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, না হলেও সোমেন মিত্রর বিরুদ্ধে লড়েছেন। অভিজিৎ দাস ববি কে একবার দেখে নিন। ওটা বাংলার মানুষের এই মুহূর্তের কৌতূহল। বিজেপির ডায়মন্ড অভিষেক বনাম বিজেপির ডায়মন্ড অভিজিৎ। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির অভিজিৎ। শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি LLB অর্থাৎ আইনের ছাত্র অভিজিৎ দাস। কর্মজীবন সাধারণত সমাজকর্মী এবং আইনি উপদেষ্টা হিসেবে। প্রাক্তন PSC সদস্য, রেল বোর্ডের সদস্য থাকাকালীন 2021 সালে 8 লক্ষ টাকা তিনি যারা ঘর ছাড়া, যারা ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার, তাদের জন্য সুকান্ত মজুমদারকে দিয়েছিলেন। 1988-তে RSS-এ যোগ এবং RSS-এ থাকাকালীনই
ঢাক ঢোল না পিটিয়ে ক্যামেরার সামনে না এসে নিজের কাজগুলো করে গেছেন। সাংগঠনিক অভিজ্ঞতা 1988-তে এবিভিপিতে যোগদান করেন, যুব মোর্চার প্রাক্তন সহ সভাপতি হন এবং তার পাশাপাশি ডায়মন্ড হারবারকে লড়াইয়ের প্ল্যাটফর্ম হিসেবে আজ থেকে নয় দীর্ঘদিন ধরে সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেন। অর্থাৎ একেবারে দেখতে গেলে সন্দেশখালির মেয়ে যেরকম রেখা পাত্র, ঠিক সেভাবেই ডায়মন্ড হারবারে ব্যাটিং করবার জন্য বিজেপি আস্থা রাখলো এই অভিজিৎ দাসের ওপরে, যে অভিজিৎ দাস এই মুহূর্তে রিপাবলিক বাংলার স্টুডিওতে জবাব চায় বাংলাতে প্রথমবার সাক্ষাৎকারের জন্য আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ দা, অনেক অনেক শুভেচ্ছা। আপনার এই ভোটের নতুন লড়াই, টেনশন হচ্ছে? নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, টেনশনটা কেন হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে আপনি? মানে আমি সহজভাবে বলতে গেলে হু আর ইউ, এটা যদি কেউ জিজ্ঞেস করে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়, আপনি কোথায়? এটা আপনাদের মিডিয়ার কাছে, মিডিয়া টাইগার কি আছে ওর? মিডিয়া টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবশ্যই মিডিয়া টাইগার। মিডিয়া টাইগার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবশ্যই মিডিয়া টাইগার। কি আছে আপনি বলুন? ও যে ডায়মন্ড হারবারে 10 বছর ধরেও যে এখানকার সাংসদ, ও কোনদিন পায়েতে হেঁটেছে ওখানকার ডায়মন্ডে? ওই মাটির গন্ধ জানে? আপনি চেনেন বাতাসের গন্ধ জানে? আপনি ডায়মন্ডকে চেনেন? আমি তো ডায়মন্ডের ভূমিপুত্র। আপনি কোথাকার ছেলে? আমি তো আমতলা টোটাল, ওখানটা আমার বাবার বাড়ি ছিল, আমার পিতামহর বাড়ি ছিল, পিতামহর বাড়ি ছিল। আমি তো ভূমিপুত্র, আমি তো ওর মতো বহিরাগত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি পেপার টাইগার বা মিডিয়া টাইগার কেন বলছেন? অবশ্যই পেপার টাইগার। কি আছে আপনি বলুন? ওর কোয়ালিফিকেশন থেকে শুরু করে কোয়ালিফিকেশান, ডেডিকেশন, এক্সপিরিয়েন্স, ওর বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই দেখুন। কি আছে? কোন দিক দিয়ে এগিয়ে আছে? আপনি কোয়ালিফিকেশন দেখুন, মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস। ও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পাস, এটা আপনি বলছেন? আমি বলছি তো, আমি তো কমপ্লেন করেছি ওর নামে ইলেকশন কমিশন। কি কমপ্লেন করেছিলেন? যে ওর যে এই এমবিএটা লেখে না, ওর প্রতিবার এফিডেভিটের সময় যে এমবিএটা লেখে টোটালি আনরেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, সেটা আপনি কমপ্লেন করেছিলেন? হ্যাঁ রয়েছে। আপনি কবে? আমি তো প্রিপেয়ার্ড হয়ে আসিনি, আমি দেখিয়ে দেবো আপনাকে। ও একটা উচ্চ মাধ্যমিক পাস এবং ওর কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্সই নেই। 2013 সালে এসছে এবং আসার পর থেকে সন্ত্রাস শুরু করেছে। না, এবার যদি পাল্টা আমি জিজ্ঞেস করি আপনার কি পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে? সে তো সংগঠন জানে, সবাই জানে। আপনি একটু আগে বললেন 2009-এ আমি সংঘের দায়িত্ব ছিল RSS-এর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি প্রচার প্রমুখ ছিলাম। আমাকে 2009-এ লোকসভার ক্যান্ডিডেট করা হয় মাননীয় সোমেনদার এগেনস্টে। সোমেনদা আজকে নেই, ভালো লোক ছিলেন। এবং তারপরে 2014-এ আমি আবার লোকসভার ক্যান্ডিডেট আমাকে করা হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো 2014 সালে আপনি হেরেছিলেন। হারজিত তো থাকবেই। তখন বিজেপির কটা এমএলএ ছিল? মাত্র তো একটা। এখন তো বিজেপির 70টা 71টা রয়েছে। তখন বিজেপি কি সরকারে ছিল? এখন তো রয়েছে সরকারে। তো বিষয়টা হচ্ছে তখনকার পরিস্থিতি, 10 বছর আগের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি তো আপনি মেলালে হবে না। হবে কি? আপনি যেটা অনেক মিডিয়া পার্সন জানে না, যে দক্ষিণ চব্বিশ পরগনার এর যে এরিয়ায়, এর যে এনভায়রনমেন্ট, এটা সম্পূর্ণ আলাদা। বেশিরভাগ গ্রামের দিকে 4খানা লোকসভা সিট আছে। একটা হচ্ছে যাদবপুর, একটা হচ্ছে জয়নগর, একটা হচ্ছে মথুরাপুর, আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে 2009-এ আমি প্রার্থী হওয়ার আগে 1995 থেকে 2009 এই 15 বছর বিজেপির কোনো প্রার্থী ছিল না। বিজেপি প্রার্থী কেবলমাত্র জয়নগরে ছিল, বাকি 3টে ছেড়ে দেওয়া হতো। আপনার তখন টিএমসির সঙ্গে একটা নেগোসিয়েশন ছিল। তো 2009-এ আমি যখন দাঁড়াই, ওখানটার প্রভাব তো বিজেপির খুবই কম ছিল। তা সত্ত্বেও বাকি 3টের থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম। না, অনেকে বলছে না একদম উপহার দিয়ে দেওয়া হলো সিটটা আপনাকে, জাস্ট মানে গোছ প্রার্থীর মতন কি দাঁড়াচ্ছে না? না, কারা বলছে কি বলছে দেখুন। আমি তো কংগ্রেস বলছে সোশ্যাল মিডিয়াতে, দেখুন সোশ্যাল মিডিয়াতে আমি একজন বামপন্থী কর্মী, তার নাম শতরূপ ঘোষ, সে একেবারে নির্দিষ্টভাবে, আমি তার সোশ্যাল মিডিয়ার পোস্টটা পড়ে শোনাতে চাই আপনাকে নিয়েই লিখেছে। এবং প্রতিকুর রহমান, ওদের যে প্রার্থী তাদের ছবি দিয়ে লিখেছে, বিজেপি বলেছিল ডায়মন্ড হারবারে এমন প্রার্থী দেবে যে সবাই চমকে যাবে। কথা রেখেছে, এমন প্রার্থী দিয়েছে যে সে নিজেই প্রার্থী হিসাবে চমকে গেছে। আচ্ছা, সিপিএমের কথাটা কেন তুলছেন কেন? আছেটা কি ওদের? মাইক্রোস্কোপে তো দেখতে হচ্ছে। একটা এমএলএ আছে কি? কেন ওদের কথা এত গুরুত্ব দিচ্ছেন? 2014-এ ডায়মন্ড হারবারে আমি যখন দাঁড়াই, তখন আমি 2 লাখের উপর বেশি ভোট পেয়েছিলাম, অত সন্ত্রাসের মধ্যেও। অভিষেক ব্যানার্জি 71,000 ভোটে যেতে, অর্থাৎ 36,000 ভোট যদি কম পেত ও হেরে যেত। এবং যাদবপুর
জয়নগরের প্রার্থী থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম বিজেপি প্রার্থী থেকে, মথুরাপুরের থেকে 3.5 ভোট বেশি পেয়েছিলাম। আমি বোঝাতে পারছি আপনার কথাটা? তো অর্ক এই মুহূর্তে রয়েছে ববিদা, এই মুহূর্তে অর্ক নাগ শাসক দলের হয়ে তিনি সমর্থক হিসেবে কথা বলেন, আইনজীবী অর্ক কুমার নাগ। অর্ক, কি মনে হচ্ছে ডায়মন্ড হারবারে? দেখুন, আমার রাজনৈতিক ভাবে আমি ওনাকে মানে অভিজিৎ বাবুকে কি বলবো, অভিনন্দন জানাচ্ছি যে ওনাকে ভারতীয় জনতা পার্টি একটি ক্যান্ডিডেটের টিকিট দিয়েছেন তৃতীয়বারের জন্য। আমার দৃঢ় বিশ্বাস যে উনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন মানুষকে তার বক্তব্য রাখতে, এবং ডায়মন্ড হারবারের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে যে কাকে ভোট দিতে হবে এবং কি ভোট দিতে হবে, কোথায় গিয়ে ভোট দিতে হবে, এবং তারা এক্স্যাক্টলি সেই ভোটটা দেবে। তা নিয়ে আমার মনে হয় না ওনাকে ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো কুকথা বলা, আমার মনে হয় শতরূপ ঘোষ যেটা করেছেন সেটা শতরূপ ঘোষের ব্যক্তি রুচি হতে পারে, কিন্তু আমার মনে হয় যে উনি একজন দলের প্রার্থী এবং ওনাকে সম্পূর্ণ সম্মান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো রকম অগণতান্ত্রিক ব্যবহারিক ছাড়া রাজনীতিতে তো অঘটন ঘটতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি এই অঘটন ঘটতে পারে? খুব সহজ প্রশ্ন যদি করি। দেখুন, আমার মনে হয় ডায়মন্ড হারবারে সত্যি অঘটন ঘটবে, এবং এইবারে ডায়মন্ড হারবারে যে অঘটনটা ঘটবে সেই অঘটনটাতে একটি রেকর্ড হবে সো ফার অ্যাজ ভোট পার্সেন্টেজ ইজ কনসার্ন, এবং সেটা বিজেপি বোঝেন। আমি আবার বলছি, আমি অভিজিৎ বাবুকে কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না, বাকি যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের কাউকে ব্যক্তি আক্রমণ করছি না। গণতান্ত্রিকভাবে আপনারা লড়ুন, মানুষ ওখানে নিশ্চয়ই ভোট দেবেন, এবং তাতে যে অঘটন ঘটবে সেই অঘটনটা 4 তারিখে আপনারা দেখতেই পাবেন। ভোট মার্জিনের প্রেক্ষাপটে অঘটন ঘটবে। এবং সত্যি কথা বলতে গেলে ডায়মন্ড হারবারে আমি কোনো ঔদ্ধত্যপূর্ণ কথাও বলতে চাই না, কিন্তু মানুষ ওখানে নিশ্চয়ই সঠিক রায় দেবে, এবং সেই রায় পূর্ব নির্ধারিত বলেই ধারণা, এবং আমার মনে হয় না যে এতে কোনো অবিচল কোনো ঘটনা ঘটবে। আমি আবার বলছি, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কাউকে করতে রাজি নই। নরম হলেন আপনারা, মানে সকাল থেকে কেউ অভিজিৎকে খায় না, মাথায় দেয় অভিজিৎ না। দেখুন, আমি আপনাকে আবার একটা কথা বলছি, আমার ব্যক্তিগত অজ্ঞতার জন্য আমি হয়তো অভিজিৎ বাবুকে চিনিনি। আমার ব্যক্তিগত অজ্ঞতার জন্য হয়তো অভিজিৎ বাবুকে প্রথমবার আমি দেখলাম আফটার হিজ নেম ওয়াজ ডিক্লেয়ার্ড টুডে, সেটা আমার ব্যক্তিগত অজ্ঞতা। তার সাথে আমি ওনাকে আক্রমণ করে ওনাকে ব্যক্তিগতভাবে কোন রকম কুকথা বলার পক্ষে নই। আমরা তো শতরূপ ঘোষের পার্টিকে সমর্থন করি না, আমরা তো মানুষ মারার রাজনীতিতে বিশ্বাসী নই। সেই জন্য আমার মনে হয় না যে ওনার বিরুদ্ধে এর বেশি কিছু বলার আছে। উনি ভালো করে নির্বাচন লড়ুক, উনি যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে নির্বাচন লড়েন, মানুষের পাশে থেকে নির্বাচন লড়েন, এবং নির্বাচনে হার জিত যাই হোক না কেন উনি যেন এটা মাথায় রাখেন যে বাংলার মানুষকে টাইট দিয়ে বাংলার মানুষের পেটে লাথি মেরে কিন্তু রাজনীতি করা সম্ভব নয়। সেটা সব দলকে নিয়ে, শুনেছি উনি নাকি আরএসএস করেন, এবং সেই জন্য আমার ধারণা যে ওনারা প্রিন্সিপালটাকে আগে রাখবেন, এবং আমি ওনাকে আবার বলছি, আমি ওনাকে কোন রকম ব্যক্তি আক্রমণ করতে রাজি নই। উনি বলছেন আরএসএস ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই বলছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ, ওইদিকে মানে আরএসএস এর প্রিন্সিপালটাকে। না, আমি তো আরএসএস ভালো খারাপে যাইনি, আমি বললাম শুনেছি উনি নাকি আরএসএস করেন, তাও সত্যি মিথ্যে জানি না। আমি বলছি আমার ব্যক্তিগত অজ্ঞতার জন্য আমি অভিজিৎ বাবু সম্পর্কে অবগত হয়েছি আজকে দুপুরবেলা কোর্ট থেকে ফেরার পর। তার আগে আমি অবগত ছিলাম না, এটা আমার ব্যক্তিগত ডিফেক্ট, আমি সেটা মেনে নিচ্ছি। উনি 14 সালে দাঁড়িয়েছেন, 19 সালে দাঁড়িয়েছেন, কিন্তু আমি জানতাম না, এটা আমার ভুল। না, অর্কবাবুকে দোষ দিয়ে লাভ নেই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে অভিজিৎ নামে আমাকে খুব কমই চেনে, সকলে ববি নামেই চেনে, তৃণমূলের ববিকে সবাই চেনে। তো একদিন তো আপনাদের চ্যানেলেই তো মনে হয় এ বললো যে বিজেপিরও ববি আছে, আমি সে ববি। তো বিষয়টা হচ্ছে অর্কবাবুর একটা কথা শুনে আমার খুব মনে পড়লো সৈয়দ মুজতবা আলীর একটা লাইনের কথা, যে আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবো। এই যে বললেন না যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনটা যেন হয়, এটা উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা বললে বেটার হয় আর কি। ভারতবর্ষের বুকে একমাত্র লোকসভা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করতে দিচ্ছে না। এখানে মানুষের ডেমোক্রেটিক কোনো রাইটসই নেই। আপনি যদি বলেন শুধু বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা ভোট দিতে পারছে না, তা নয়, এটা বলাটা সম্পূর্ণ মিথ্যা কথা হবে। তৃণমূল কংগ্রেসের লোকেরাও পর্যন্ত ভোট দিতে পারছে না। আপনি যে কোনো জার্নালিস্টকে পাঠিয়ে আপনি ডায়মন্ড হারবারে শুধু তাকে প্রশ্ন করবেন, তাই যে আপনারা তো তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূলকে ভোট দিয়ে এসছেন। আচ্ছা, আপনারা কি 2018-তে
আপনারা কি তৃণমূলকে পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন? এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। যদি 10টা ব্যক্তি এরকম খুঁজে পান 2018 পঞ্চায়েত নির্বাচনে, 2018 পঞ্চায়েত নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছে। বক্তব্য শুনে মনে হচ্ছে যে উনি ইলেকশন কমিশনের উপরে কোনো ভরসা রাখেন না। এটা খুব আশ্চর্য। আমরা কিন্তু 4 জুনে বসে ডায়মন্ড হারবারে কেউ হেরে গেছে তার বক্তব্য শুনছি না। উনি কিন্তু প্রথম থেকেই একটা ন্যারেটিভ তৈরি করছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ আ ফেইল্ড অর্গানাইজেশন। উনি বলার চেষ্টা করছেন যে ডায়মন্ড হারবারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ আ ফেইল্ড অর্গানাইজেশন। আমি জানি না উনি কেন কথাটা বলছেন, এবং আমার বিশ্বাস ইলেকশন কমিশন ফেইল্ড অর্গানাইজেশন নয়, এবং উনি আজকে এখানে বসে নিজের হেরে যাওয়ার কোনো বক্তব্য রাখবেন এটা আমি মনে করি না। তাই প্লিজ এরকম কোনো বক্তব্য রাখবেন না যাতে দেখে মনে হবে যে আপনি হেরে গেছেন তাই বলছেন। অর্কবাবুকে ওনার বলুন যে ওনার কথা হয়ে গেল, তারপর আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। আর ইন্টারাপ্ট করবো না, বলুন। আমার স্বভাব নয় ইন্টারাপ্ট করা, বলতে বাধ্য হলাম। আমি যে কথাটা বলছি যে 2018 পশ্চিমবাংলার বুকে একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি। তৃণমূলের লোকেরা তৃণমূলকে ভোট দিতে পারেনি। কটা মামলা করেছেন হাইকোর্টে? আমি আপনার সঙ্গে ইন্টারাপশন করতে যাইনি, আপনি বলেনি। এবং তার পাশাপাশি রেখা পাত্র, বসিরহাটের প্রার্থী রেখা পাত্র এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি এখানকার ক্যান্ডিডেট হওয়ার পর তখন থেকে সে এখানে ডায়মন্ড হারবারে মানুষের ডেমোক্রেটিক রাইটসকে হরণ করে নিয়েছে, এবং যার ফলে এবারে যে ভোটটা হবে, দেখুন সকলে বলে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কারা? রাজীব কুমার কি নিজে ওখানে এসে ভোটটা করাবেন নাকি? ওখানে তো ডিএম এর উপর নির্ভর। ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এই ডিএম যে সুমিত গুপ্তা, ওনার সময় তো এবারে পঞ্চায়েত ইলেকশন হয়েছে ডায়মন্ডে, কোনো ভোট হয়েছে কি? কাউন্টিং করতে দিয়েছে না নমিনেশন হয়েছে? সে একই তো মেশিনারি। কেন এরকম অ্যাবসার্ড অ্যালিগেশন করছেন? আমি আপনার কাছে আসছি, একবার আসছি আপনার কাছে। এই মুহূর্তে রেখা পাত্র, বসিরহাটের প্রার্থী রেখা পাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক, রয়েছেন শান্তরূপ দে, চিকিৎসক, রয়েছেন ডক্টর শারদত্ত মুখার্জি, চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র। প্রত্যেককে স্বাগত। রেখা পাত্র, আপনাদের একটা বারবার আপনাদের বিরুদ্ধে একটা প্রচার চালানো হচ্ছে। এতদিন ধরে আপনার বিরুদ্ধে এটা ছিল, এখন নবতম সংযোজন ডায়মন্ড হারবারে বিজেপির যিনি প্রার্থী অভিজিৎ দাস ববি। যে অভিজিৎ দাস ববি কে? একে তো চিনি না। রেখা পাত্রকে? একে তো চিনি না। রেখা পাত্র মিথ্যা কথা বলেছে, রেখা পাত্র মুখ ঢেকে বিভিন্ন মিথ্যা মামলা করেছে, এই বোতল নিয়ে বসে আছে, সিগারেট ধরিয়েছে, এই করেছে ওই করেছে। মানে এগুলো কেন তৃণমূল কংগ্রেস করছে রেখাদি? অত্যাচারের নিজে পঙ্গ হতে চলেছিলেন। এই রেখা পাত্র আজকে নির্যাতিত, এই রেখা পাত্র উপরে যে নির্যাতন হয়েছে সেটা কিন্তু তৃণমূলের মানে তৃণমূল থেকে দেখছে না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখছে না। কোনটা দেখছে? যে এরা কে? এই রেখা পাত্র, এই ববি, এরা কে? আসলে এরা কে? এরা নির্যাতিত, এরা নির্যাতিত। ওই জন্য এদের প্রাপ্য জায়গাটা বিজেপি বুঝিয়ে দিয়েছে। টিএমসি থেকে একটু সাহায্য করেনি, যেটা বিজেপি করেছে সেটা টিএমসি থেকে করেনি। ওনাদের এতদিন ধরে ভোট লুট করে এসেছিল, চুরি করে এসেছিল। এখন বুঝতে পেরেছে স্বাধীনভাবে বাঁচার সময় এসে গেছে, মানুষ স্বাধীনতা ফিরে পেতে চলেছে, এই জন্য ওনাদের গা জ্বালা করছে। এই জন্য ওনারা বারবার একই কথা বলে যাচ্ছেন। এখন এই রেখা পাত্রকে, এই অভিজিৎ দাকে, আচ্ছা এই মানুষগুলোর সাথে যে অত্যাচার হচ্ছে সেটা কি একবারও দেখছে মানুষ? ওনারা সেটা দেখছেন না, ওনারা দেখারই প্রয়োজন মনে করছেন না। ওনাদের আগে দেখা উচিত ছিল যে এই মানুষের গুলো কি অত্যাচার হয়েছে, এই মানুষগুলো কি অত্যাচার ফেস করেছে, এইগুলো তো দেখা উচিত ছিল ওনাদের। কেন দেখেননি কেন? মানে আপনি বলছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রেখা পাত্র হয়ে যাচ্ছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ দাস হয়ে যাচ্ছে, সে কারণে ভয়ের জায়গা তৈরি হচ্ছে বলছেন? অবশ্যই অবশ্যই। এতদিন তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী অভিষেক ওনারা পিসি ভাইপো মিলে যে প্ল্যান করেছিলেন সেই প্ল্যানে জল পড়ে গেছে, বুঝতে পারছেন তো? প্ল্যানে জল পড়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষের ওপরে যে শেখ শাহজাহান ওদের অ্যারেস্ট হয়েছে, সিবিআইয়ের হাতেও চলে গেছে। এখন পুরো গ্রামে সন্ত্রাসী ফেলিয়ে মানুষের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, দোকানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মানুষের মন্দিরের মধ্যে গিয়ে হিন্দু মুসলিমের গন্ডগোল ঝামেলা বাজিয়ে দিয়ে
মহিলাদের উপরে আক্রমণ করে কি প্রমাণ করতে চাইছে? মানুষকে পিছিয়ে রাখবে, মানুষকে থামিয়ে রাখার জন্য? কখনো হবে না। মানুষ বুঝে গেছে, মানুষ জায়গাটা চিনে গেছে যে কোন জায়গায় কাকে নিয়ে আসলে কি হতে পারে। আর চোরকে চায় না, আর ডাকাতকে চায় না, আর মানুষের ইজ্জত লোটা এখানে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী রয়েছে অভিজিৎ দাসকে আপনি কিছু বলবেন? অভিজিৎ দা বলছেন যে ভোট করতে পারেনি, অভিজিৎ দাকে মারধর করা হয়েছে, ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছেন। রেখা দি, আপনাকে অভিজিৎ দা শুনছেন, কি বলবেন? দেখুন, উনি আজকে অত্যাচারিত হয়েছিলেন বলে ওনার আজকে ওনার মাকে হারিয়েছেন। উনি আজকে একটা পঙ্গ হতে চলেছিলেন। উনি এতদিন হসপিটালে ভর্তি ছিলেন। আজকে যদি এই জায়গায় যদি এই মানুষগুলোকে যদি বিজেপি থেকে যদি কোনো একটা স্থান দেওয়া হয়, তাহলে অপরাধ কোথায় অপরাধ? আমি তো এটাই বুঝতে পারছি না। আমাদের সাথে অন্যায় হলে সেটা অন্যায় নয়। অ্যাকচুয়ালি রেখাদির এরিয়াতে যা অবস্থা, আপনাদের মধ্যে যোগসূত্র কি একটাই, যে আপনারা প্রত্যেকে অত্যাচারিত, বঞ্চিত, এবং এবারের রাজনীতিটা বদলা নেওয়ার রাজনীতি, গণতন্ত্র অত্যাচারিত বঞ্চিত শুধু নয়, এখানে প্রশাসনের সহযোগিতায় টোটাল এরিয়াটাকে সন্ত্রাস প্রবণ এরিয়া করে তুলেছে এই দুই জায়গারই তৃণমূলের নেতা এবং কর্মীরা। আমি একবার নির্মল মুখার্জি আপনার কাছে আসতে চাই। নির্মলদা, এতক্ষণ আপনি শুনলেন দুজন, মানে কোথাও গিয়ে ওই মিলে সুর মেরা তুমহারার মতন কোথাও যোগসূত্রটা রেখাপাত্র এবং অভিজিৎ দাস, দেখুন এদের হারানোর কিছু নেই। আমি বারবার বলছি, জেতার জন্য এক একটা করে কনস্টিটুয়েন্সি আছে, আর এমন এক একজনের বিরুদ্ধে লড়াইটা লড়িয়ে দেওয়া হচ্ছে যেন একজন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রেখাপাত্র, আরেকজন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ দাস। সত্যি হয়তো বিশাল ডেভিড আর গলিয়াতের লড়াই। আমি যেটা বলছি একটু মন দিয়ে শুন, আমি বেশিক্ষণ নেবো না, 2 মিনিটের মধ্যে বলে দেবো। প্রথম কথা হচ্ছে, একটা জেনারেল ইমপ্রেশন, উনি ক্যান্ডিডেট হওয়াতে, অভিজিৎবাবু ক্যান্ডিডেট হওয়াতে একটা জেনারেল ইমপ্রেশন তৈরি হয়েছে যে বিজেপির একদম টপ লিডারশিপ একটা একনাথ শিন্ডে ফর্মুলা খেলছে। একনাথ শিন্ডে ফর্মুলাটা কি? যে একনাথ শিন্ডেকে দিয়ে যেরকম ভাঙা হয়েছে মহারাষ্ট্রে সমস্ত কিছু, এখানেও ঠিক তাই, কিংবা অজিত পাওয়ার ফর্মুলা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখে আগামী দিনে তৃণমূলটাকে ব্রেক করতে চাইছে বিজেপির টপ লিডারশিপ। এইটা একটা জেনারেল ইমপ্রেশন, ঠিক ভুল তার মধ্যে আমি যাচ্ছি না। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিটটা স্যাক্রিফাইস করে দেওয়া হলো, এটা এক। দ্বিতীয় যে গেমটা হচ্ছে ফর্মুলা, সেটাকে বলছে লেসার মর্টাল ফর্মুলা। লেসার মর্টাল ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যেগুলো শিওর সিট আছে, যেমন ধরুন ওনার সিট যেটা তৃণমূলের শিওর সিট, সেখানে একজন লেসার মর্টালকে দিয়ে দেওয়া। যেমন অভিজিৎ গাঙ্গুলি একটা সেফ সিট কাঁথিতে, এই তমলুকে, অভিজিৎ গাঙ্গুলি তমলুকে আছেন তো, আচ্ছা, সেই সিটে কাকে দিল? দেবাংশু ভট্টাচার্য। সুতরাং সেখানে একটা লেসার মর্টাল গেম খেলা হচ্ছে। যেরকম মমতা খেলেছেন একই রকমভাবে বিজেপি একটা লেসার মর্টাল গেম খেললেন ওনাকে ক্যান্ডিডেট করে। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, যে এবারের ভোটে 4টে বড় চমক আছে, তার মধ্যে 2টো নতুন চমক ইতিমধ্যে হলো। একটা হচ্ছে রেখাপাত্র, আর একটা হচ্ছেন অভিজিৎবাবু। এবং রেখাপাত্রর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, মানে সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে, ওখানে আরএসএসের একটা বাসা আছে। সুতরাং যেগুলো কঠিন জায়গা, আরএসএস কিন্তু সেই জায়গায় নিজের প্রশিক্ষিত স্বয়ংসেবকদের ছেড়ে দিচ্ছেন, কিংবা তাদেরকে সামনে নিয়ে এসে কাজ করানোর চেষ্টা করছেন, যে কাজগুলো বিজেপি করতে পারবে না। অভিজিৎ বাবুকে এটাও ধারণা হচ্ছে অভিজিৎ বাবু আরএসএসের সেই পবিত্র দায়িত্ব তুলে নিলেন এই কাজটা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ক্যান্ডিডেটের এগেনস্টে। যেমন রেখাপাত্রকে আনা হলো বসিরহাটে লড়াই করার জন্য এমন একজনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, সে যাই হোক, কিন্তু মার্জিনটা তো এখানে হায়েস্ট ছিল, 3,50,000 মার্জিন, এখানেও 3,20,000 মার্জিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় রেকর্ড যেটা হয়েছে, প্রায় 2000 বুথের মধ্যে 2019-এ
মাত্র 333টা বুথে 2,80,000 ভোটার, তার মধ্যে 2.5 লক্ষ ভোট পেয়েছিলেন। আপনি ভাবুন, 89% জাস্ট 300 বুথে। ঠিক। আর বাকি 1600 বুথে সমস্তটা তুলে নিয়েছিলেন, প্রায় 5 লক্ষ। তার মানে বুঝুন অভিজিৎ বাবু যে অ্যালিগেশনটা দিচ্ছেন, মাসল পাওয়ারটা কোনখানে ব্যবহার করা। শুধু অভিজিৎ বাবুই নয়, রেখাপাত্র, রেখাদি আপনি বারবার বলেছেন আপনাদের নাকি ভোট দিতে দেওয়া হয়নি, বারবার আপনারা এই অভিযোগ করেছেন। এবারও আপনি বসিরহাটের প্রার্থী, এবারও যদি ভোট না দিতে দেওয়া হয় আপনারা কি করবেন? আলটিমেটলি ভোট বাক্স অবধি যদি পৌঁছাতেই না পারে আপনার মায়েরা, আপনার বোনেরা, তাহলে জিতবেন কি করে? দেখুন, সন্ত্রাস শেষ মানে একটা অন্যায়ের শেষ আছে। তো আমি মনে করি এবার টিএমসির অন্যায়ের শেষ পর্যায়ে। অবশ্যই এবার এই লোকসভা ভোটে আমার মা বোনেরা, বাবারা ভোট দেবেই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কোনো বাধা রক্ষা করতে পারবে না, ওনারা যতই মানুষের উপর অত্যাচার করুক। মানে আপনি ভয় পাচ্ছেন না? এটা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, আপনারা ভয় পাচ্ছেন না? অবশ্যই ভয় পাচ্ছেন না। আরে ভোটটা দিতে দেবে না, হয়তো আপনাকে হয়তো গাড়ি থেকে নামতে দেবে না। ময়ূক, আপনাকে একটা কথা বলি, এটা একটা নতুন অবশ্যই টিএমসির ভোট বাক্স এবার শূন্যতে পরিণত হবে। কেননা টিএমসি যে মানুষের উপর অত্যাচার করেছে, সেই মানুষ বিচার করবে আজকে এই লোকসভা ভোটের বাক্সই। আপনি দেখে নেবেন আপনারা, আমি এখানে বসে বলছি, আজকে মানুষ যদি ঠিক হয়, মানুষ যদি এই অত্যাচারের জায়গাটা বুঝতে পারে না, বা পেরেছে, পারবে কি, ওনারা পেরেছে, আজকে পেরেছে বলে আজকে রাস্তায় লেগেছে, আন্দোলন করেছে, নিজেদের সম্মানের জন্য লড়ছে। এই লড়াইয়ের দাম আজকে ভোট বাক্সেই প্রমাণিত হবে। আমি বলছি আপনাদেরকে, দেখে নেবেন, টিএমসির গুন্ডা বাহিনীকে ভোট দেওয়া মানে শেখ শাহজাহানকে ফিরিয়ে নিয়ে আসা। আমার রাজ্যে মা বোনেরা চাইবেন না যে শেখ শাহজাহান ফিরে আসুক, কোনো মতেই চাইবেন না। আর যে শেখ শাহজাহানের মাথার উপরে হাত দিয়ে আছে মুখ্যমন্ত্রী, নিজের সন্তানের মতো আগলে রাখা দরকার। যাদের ভোট লুট করছেন সেই সন্তানদের না করে দুর্নীতিগ্রস্ত একটা ক্রিমিনালকে হাত দিয়ে রেখেছে তার মাথায়, কেন রাখবে? ঠিক। আজকে সেই শেখ শাহজাহানকে চোরা কারবার থেকে নিয়ে সমস্ত আপনার কাছে যাব আমি। আচ্ছা, হোয়াট শি ইজ ক্লেমিং ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তার কারণ হচ্ছে যে অভিজিৎ বাবু 2014 যখন লড়েছিলেন 16% পেয়েছিলেন। পরের বার 2019-এ নিরঞ্জন রায় লড়েন, সেটা কিন্তু 33% হয়ে যায়। গ্রোথটা বাড়ছে। এই ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির মধ্যে কিন্তু সাতগাছিয়া ছিল, জ্যোতিবাবুর কিন্তু কার্ভটার নাম ছিল 77-এর পর থেকে, বিজেপির কার্ভটা কিন্তু উঠছে। সুতরাং উনি যে খুব ফেলনা ক্যান্ডিডেট, এটা যারা বলছে মানে সিপিএম এর পক্ষ, তারা 6%-এর বেশি ভোট পায় না, এবার হয়তো সেটাও পাবে না। সুতরাং কিছু এসে যায় না। সিপিএম অন্য ধরনের কথাবার্তা বলে, আমি শারদকে রাইট অফ করে দিতে পারবো না জট করে। একদম। আমি শারদত্ত বাবুর কাছে যেতে চাই। শারদত্ত বাবু, একটা কিন্তু কোথাও গিয়ে একটা হিন্ট পাচ্ছেন যে দেখুন, আগে ক্যান্ডিডেটরা প্রথম থেকেই, মানে বিজেপির ক্যান্ডিডেট হোক বা অন্য ক্যান্ডিডেট, প্রথম থেকেই একটা মানে পার্ডন মাই ওয়ার্ডস কিন্তু কাঁদুনি গাইতে শুরু করতো, দেখো ওরা অত্যাচার করবে, এই করবে। এখানে রেখাপাত্র এবং অভিজিৎ দাসরা বসে বসে ডিরেক্ট চ্যালেঞ্জ ছুটছেন। একজন ছুটছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলছেন শেখ শাহজাহানকে আসলে শেল্টার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকজন এখানে বসে বলছেন যে আপনারা মিডিয়া টাইগার বানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মানে জাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইমেজটাকে একেবারে নিচে নামিয়ে ছোট্ট একটা যে কোনো লোকের সাথে তুলনা করাচ্ছেন। এটা কি বিজেপি একটা নির্দিষ্টভাবে করছে, না এটাই বাস্তব? এখন সেই কাশিরামজির কথাটা মনে পড়ে গেল, पहली बार वोट लड़ना है क्यों? हारने के लिए, दूसरी बार हराने के लिए, तीसरी बार जीतने के लिए। তো ভোট এবং নির্বাচন কিন্তু সবসময় জেতা হারার জন্য নয়, অনেকগুলো কারণই থাকে এর মধ্যে। এক, ভুলে গেলে চলবে না 1977-এর ইলেকশন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1977-এর রায়বেরিলি থেকে হেরেছিলেন। ভুলে গেলে চলবে না রাহুল গান্ধী কিন্তু আমেঠি সিট ছেড়ে দিয়ে ওয়াইনাডে পালাতে হয়েছিল, স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন। ভুলে গেলে চলবে না যে আমাদের আজকের পশ্চিমবঙ্গের ভাইপো রাজপুত্তুর যে সবসময় ডায়মন্ডে জিতেই যাবেন এর কোনো গ্যারান্টি নাই। এটাও বলে দিচ্ছি যে ট্রেন যখন দেখাচ্ছে, প্রথমে একদম এই কথাটাই আমি তুলতাম 2014, 19 আর এবারে হচ্ছে 2024, যদি তিনটে ট্রেন দেখা যায়, ট্রেনটা কিন্তু আস্তে আস্তে কার্ভটা বিজেপির ফেভারে এগোচ্ছে। এবার বলি, মা মাটি মানুষ স্লোগান নিয়ে যে দলটি এসেছিল পশ্চিমবঙ্গে, সে এখন
কি দাঁড়ায়, কোন জায়গায় দাঁড়িয়েছে? আমি তো বলি আম্মা আন্টি অমানুষ। আম্মা আন্টি অমানুষ হচ্ছে এদের নতুন স্লোগান। এরা খালি সংখ্যালঘুদের স্বজন তোষণ, আন্টি তার ভাইপোকে দেখার জন্য এই পার্টিটি করেছে। এই পার্টি থেকে সিনিয়র সব নেতারা আস্তে আস্তে সরে যাচ্ছেন, যেমন তাপস রায়, যেমন শুভেন্দু অধিকারী। এরা এই দল থেকে পরিত্যাগ করেছেন জলটা। কেন না, আন্টির প্রভাবে এই ভাইপো যেভাবে এগিয়ে আসছে, আর মানুষ তো আর এখানে নেই। এরা মানুষের জমি কেড়েছে, মানুষের সম্মান কেড়েছে, সুতরাং দলটা অমানুষের দল। আজকে পশ্চিমবঙ্গে আছিটা কি? বিগত 10 বছর ধরে আমরা কি দেখেছি? শিল্প আজও স্বপ্ন, সিঙ্গুর আজও স্বপ্ন। শিক্ষা এখানে আজ শিখেই উঠেছে। শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য আজকে সব থেকে বিপর্যস্ত। যেখানে শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, আছে কি শান্তি? শান্তির প্রতীক পশ্চিমবঙ্গের সন্দেশখালী। মা মাটি মানুষের জায়গায় এখন কিন্তু খালি সন্দেশখালীর নাম। সন্দেশখালী, শাহজাহান, শ্লীলতাহানি, এই 3টে জিনিস উপহার দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। এই আম্মা আন্টি অমানুষদের তৃণমূল কংগ্রেসের বিপর্যয় ঘটতে চলেছে, ভুলে গেলে চলবে না। আজকে ডায়মন্ড হারবার 5 বছর আগের আমেঠি হতে চলেছে, দেখে নেবেন কথা। অভিজিৎ বাবু, আপনি কি এটা ব্যক্তি জীবনে ফেস করেছেন? আপনার এই ত্রাসের কথা বারবার যেটা রেখাপাত্র বলছিল, আপনি কি নিজে এটা ফেস করেছেন? দেখুন, আমি যে বলছিলাম না যে 2018-এ পশ্চিমবাংলার মধ্যে একমাত্র লোকসভা যেখানটায় পঞ্চায়েতের সময় কোনো নমিনেশন করতে দেওয়া হয়নি। তা আমার মনে আছে সেই দিনের কথা। আমার ছোটোবেলা বাবা মারা গিয়েছিলেন, আমার মাই আমাদের মানুষ করেন। আমার বিল্ডিংয়ের পাশে যেহেতু বিজেপির জন্য কোনো অফিস দিত না, আমার দিদি হেডমিস্ট্রেস আছেন, ওরই একটা বিল্ডিংয়ে আমরা বিজেপি অফিস, আমি তখন জেলা সভাপতি ছিলাম, 5 বছর ওখানেই জেলা অফিস ছিল। আমার মনে হচ্ছে সেই দিনের কথা, 250 থেকে 300 ক্রিমিনাল হাতে সোর্ড নিয়ে, পিস্তল নিয়ে আমার ওই জেলা অফিসে তখন প্রায় 350-র মতো নমিনেশন দেওয়ার জন্য ছেলে এবং মেয়ে, মানে মহিলা এবং পুরুষ সমস্ত ক্যান্ডিডেট ছিল, ওই জেলা অফিসে অ্যাটাক করে। এবং ওদের যাই পারে হোক, ওদের একটা ভয়ও ছিল, ভেতরে ঢুকতে সাহস পায়নি, রাস্তার উপরে দাঁড়িয়ে এবং অস্ত্রাব গালিগালাজ একদম ওপেন, পিস্তল চকচক করছে রোদ্রেতে যে সোর্টগুলো, সেই ভিডিও আমার কাছে আছে, বললে আমি পাঠিয়ে দিতে পারি আপনাদের চ্যানেলে। তো পাশের বাড়ি থেকে 50 মিটার দূরে আমাদের বাড়ি, অরিজিনাল যে বিল্ডিং, আমাদের যে পৈতৃক বাড়ি, তো সেই দোতলা থেকে আমার মা সেটা দেখেন। আমার মা আমাকে নিয়ে খুব টেনশন ছিল, রাস্তার ধারেই আমাদের বাড়ি। ওই দেখে মা এত ভীত হয়ে পেয়ে গেছিলেন যে উনি বাথরুমে যান, বাথরুমে গিয়ে স্লিপ খেয়ে পড়ে তার স্পাইনাল কর্ডটা ভেঙে যায়। আমার মা 6 মাস বেড রিডেন ছিলেন। যে মা আরও 15 বছর বাঁচতেন, আমি আমার মাকে হারাই শুধু এই নোংরা ভোটের অভিষেক ব্যানার্জির রাজনীতির জন্য। শান্তরূপ একদম শেষ বক্তা হিসেবে, শান্তরূপ, এই বাংলাতে আসলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রেখাপাত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম এই অভিজিৎ দাসদের লড়াইটাই কি আসলে আননার্ভ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে? যে এবার আর নেতা বনাম নেতার লড়াই না, সাধারণ মানুষ বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই। আমি রাজনীতি বুঝি, তো গোটা পশ্চিমবঙ্গ তত গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির যদি এখন কেউ মুখ করে থাকে সেটা স্বয়ং নরেন্দ্র মোদী। এবং যতজন যেখানেই দাঁড়াক না কেন, তারা কিন্তু প্রত্যেকে শুধুমাত্র একজন জনপ্রতিনিধি ছাড়া আর কিছু মাত্র নয়। এখানে বারবার অনেক ক্যান্ডিডেট মানে বলছে এই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট। আমি অ্যাটলিস্ট বিজেপির পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে মুখ নরেন্দ্র মোদী এবং বাকি যারা দাঁড়াচ্ছেন তারা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য দাঁড়াচ্ছেন, এবং সাধারণ মানুষের সঙ্গে যে যোগসূত্র, মাটির যে টান, মাটির সঙ্গে যে যোগসূত্র তাদের প্রত্যেকের আছে। সেখানে কেউ সুপার সেলিব্রিটির মতো মুখ নিয়ে তারা কেউ দাঁড়াচ্ছেন না। সেটা আমাদের অভিজিৎ বাবু থেকে শুরু করে আমাদের রেখাদি থেকে শুরু করে যারাই বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। সেখানে উল্টো দিকে যদি আমরা তৃণমূলের হয়ে দেখি, তৃণমূলের এখন সবাই লিডার। এখানে সবাই কেউ আর কর্মীতে পরিণত নেই, সবাই লিডার হয়ে গেছে। অর্থাৎ এবার আর সেলিব্রিটি ক্যান্ডিডেট নয়, এবার আর নুসরাত জাহান, মিমিদেরকে দেখে মানুষ ভোট দেবে না। হয় মানুষ ভোট দেবে তৃণমূলের পক্ষে, শাহজাহানের পক্ষে, নয় মানুষ ভোট দেবে অত্যাচারিতদের পক্ষে, অভিজিৎ দাসদের পক্ষে বা রেখাপাত্রদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। কোন পক্ষটা মানুষ বেছে নেয় সেটা মানুষই ঠিক করবে। কিন্তু আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি জবাব চায় বাংলায় সঙ্গে। রিপাবলিক বাংলা রুনক স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা এখানেই শেষ করছি। এর সঙ্গে